তো আমরা কেন এখনো আমরা পিছিয়ে থাকবো? বাংলাদেশের অবস্থান প্রাকৃতিকভাবে এত সুন্দর একটা জায়গায়, আসলে এখানে সরকার যে শুধু দুর্নীতির বিষয়টা খেয়াল করছে কিংবা সেটাকে প্রাইম ইস্যু হিসাবে দেখছে, বিষয়টা এটা না। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, একটা জনবহুল একটা দেশ, এখানে প্রচণ্ড লেভেলের আমদানি রপ্তানির একটা বিষয় আছে। বাংলাদেশে দেখবেন, বাংলাদেশের এই ছোট্ট একটা দেশ, অন্যান্য এর চেয়ে আয়তনে বেশি, কিন্তু আমদানি রপ্তানির বিষয়টা অনেক বেশি করতে হয় আমাদের, কারণ এখানে প্রায় 20 থেকে 22 কোটি লোকের বর্তমান আছে কিনা। আপনারা যে দুর্নীতির ইস্যু সামনে নিয়ে আসছেন, এটা শুধু একটা না, টাইম ম্যানেজমেন্ট আছে, আধুনিকায়ন আছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে বিষয় আছে। আমাদের বড় বড় জাহাজগুলো কলকাতা কিংবা সিঙ্গাপুরে নোঙর করতে হচ্ছে। তো আমরা কেন এখনও আমরা পিছিয়ে থাকবো? বাংলাদেশের অবস্থান প্রাকৃতিকভাবে এত সুন্দর একটা জায়গায়, আপনারা একটু খেয়াল করে দেখেন যে একটা নদী বিশিষ্ট একটা দেশ, পাশেই সমুদ্র আছে এবং পাশে দুটা বড় অর্থনীতির দেশ আছে। তো আমাদের এই বন্দরটা যদি আধুনিকায়ন করতে পারি আমরা, তাহলে বাংলাদেশ অনেক ক্ষেত্রে লাভবান হবে। বাংলাদেশ উন্নতির দিক থেকে যতই যায় না কেন, 99% আমদানি রপ্তানি কিন্তু একটা চট্টগ্রাম বন্দর থেকে হয়। তো এখানে শুধু দুর্নীতির বিষয়টা সামনে না, এখানে অনেকগুলো বিষয় আছে, সিন্ডিকেট আছে, দুর্নীতি আছে, টাইম ম্যানেজমেন্ট আছে, বাংলাদেশ বন্দরকে বিজনেস হাব হিসেবে তৈরি করার বিষয় আছে। এই সব বিষয়গুলো নিয়ে সরকার কিংবা এই চুক্তি করছে। যদি সরকার এই চুক্তিটা করতে বাংলাদেশের জনগণের বিপক্ষে যায়, তো অবশ্যই আমরা জনগণের বিপক্ষে কোনো কিছু করতে দিতাম না। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এই চুক্তিটা বাংলাদেশ লাভবান হবে। এই চুক্তি বলতে বাংলাদেশ এখানে ব্যবস্থাপনার বিষয়টা করতেছে। একটা দেশে 33 বছর খুব বেশি সময় না, একটা ব্যক্তি মানুষের কাছে 33 বছর অনেক সময়, কিন্তু একটা দেশ যুগ যুগ ধরে থাকবে। একটা দেশ 50 বছর, 100 বছর, 200 বছর এমন হতে পারে। একটা অঞ্চল হাজার হাজার বছর ধরে তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, কিন্তু একজন ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য কোনো একটা চুক্তিকে হেয় করবে কিংবা দুর্নীতি অসাধু চুক্তি বলে হিসেবে গণ্য করবে, এইটা আসলে হতে পারে না। আমি একটা ইতিহাস না, বাস্তবতার দিকে যাব। পানগয়ের বিষয়টা বলবো। পানগয় সুইজারল্যান্ডের মেডলক কোম্পানিকে দেওয়া হয়েছে। এখানে 22 বছরে 165 কোটি টাকা, বছরে 22 কোটি টাকা লস হয়। এখানে 12 বছরে 300 কোটি টাকা লস হয়েছে পানগয়। গত 19 তারিখের প্রথম আলোতে এই রিপোর্টটা করা হয়েছে। এবং প্রথম আলো রিপোর্ট বলতে সেখানে নৌপরিবহন মন্ত্রী যে উপদেষ্টা শাকত স্যার মনে হয় এই কথাগুলো বলেছেন। 65 কোটি টাকা লস হয়েছে, 155 কোটি টাকা নির্মাণ ব্যয় হয়েছে, অর্থাৎ 320 কোটি টাকা লস হয়েছে গত 12 বছরে। প্রতি বছর 22 কোটি টাকা এখানে লস হচ্ছে, প্রতি মাসে 3 থেকে 4 কোটি টাকা লস হচ্ছে। তাহলে সেইখানে প্রায় আপনার $4 কোটি বিনিয়োগ করবে এই সুইজারল্যান্ডের এই প্রতিষ্ঠানটা। তো আমরা বিনিয়োগ ছাড়া, আমাদের বন্দর আধুনিকায়ন হচ্ছে, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট সময়ের ভিতরে হচ্ছে। সর্বোপরি আমি খুব কাছ থেকে দেখেছি, আমি একটা প্রতিষ্ঠানের আমদানি রপ্তানি বিষয়ক অফিসার ছিলাম। তো একটা প্রতিষ্ঠান সঠিক সময়ে যদি শিপমেন্ট না হয়, ওই প্রতিষ্ঠানে ধরেন আজকে আমার শিপমেন্ট হওয়ার দরকার ছিল, কোনো কারণে হয় নাই, পরের দিন ডলারের দাম বেড়ে গেছে, কি করবে? ডলারের দাম বেড়ে গেছে, তাহলে আপনাকে ডলার পরিশোধ করতেই হবে। আমি দেখেছি আমার যখন ওই সময় ছিল মনে হয় 110 টাকা থেকে 112 টাকা ডলার বেড়ে গিয়েছিল, তখন এই যে 2 টাকা পার ডলারে $20,000 পণ্য আমাকে কতগুলো টাকা গুনতে হয়েছে। তো এই যে বিষয়গুলো আপনারা দেখছেন, আসলে অসাধু ব্যবসায়ীরা একটা আবেগী শ্রেণী তৈরি করে ফেলেছে, যে বন্দর বেচে দিচ্ছে, বন্দর এটা করতেছে সেটা করতেছে। আসলে বিষয়টা এটা না। বন্দর ব্যবস্থাপনা বর্তমান যারা আছে, তারা দেখেন বিগত ফ্যাসিবাদ আমলেই রিক্রুট হয়েছে। তো ফ্যাসিবাদ আমলে যেহেতু তারা রিক্রুট হয়েছে, বর্তমান সরকারকে তারা তো ভালোভাবে নিবে না, এটা সত্য কথা। তো আমি মনে করি সেই ব্যক্তিগুলো এই রিউমারগুলো ছড়াচ্ছে। তারা আর বন্দর আটকায় রাখতে পারবে না, তারা অতিরিক্ত ফি নিতে পারবে না, তারা টার্মিনালে চাঁদাবাজি করতে পারবে না। এই ধরনের কার্যক্রমের জন্য তারা এইগুলা করতে চায় মনে করি।